আদ্রিয়ান হাঁটু নিচু করে টেবিলের কাছে বসে। টেবিলে এখন পানির গ্লাস আর কাগজ ছাড়া আর কিছুই নাই। আমেরিকা থেকে বাংলাদেশে আসার সময় প্রায় অনেকটা, এতটুকু সময় জার্নি করে আসার পর আদ্রিয়ানের প্রচুর মাথা ব্যথা করছিল, যার জন্য সে মাথা ব্যথার ওষুধ খায়। ওষুধ খাওয়া শেষ করে পানির গ্লাসটা টেবিলের উপর রাখে। যা কিছুক্ষণ পূর্বের ঘটনা। শার্লিন বেগমের নজর যায় পানির গ্লাসের উপর। আদ্রিয়ান প্রায় সাইন করে ফেলবে। তখনই শার্লিন বেগম খুব সাবধানে তার হাত দিয়ে পানির গ্লাস ডিভোর্স পেপারের উপর ফেলে দেয়। আদ্রিয়ান পেপার সাইন করার আগেই পানি দিয়ে সম্পূর্ণ কাগজ ভিজে যায়। হঠাৎ এমন আকস্মিক পানি পড়ে যাওয়ায় আদ্রিয়ান সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। আদ্রিয়ান সাইন করা থামিয়ে ডিভোর্স পেপার হাতে নেয়। পানি দিয়ে ভিজে যাওয়ার কারণে কাগজ ছিঁড়ে যায়। জামান সাহেব সবটা দেখে উনি জানেন পানিটা শার্লিন বেগম ইচ্ছাকৃতভাবেই ফেলেছে। জামান সাহেব রাগী দৃষ্টিতে শার্লিন বেগমের দিকে তাকায়। শার্লিন বেগম যদিও কিছুটা ভয় পায়, তবে উনি মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স হওয়া থেকে আটকাতে পেরে খুশি হন। সৃষ্টি ও জানে ডিভোর্সের কাগজে পানি শার্লিন বেগম ফেলেছেন, তবুও সে পরিস্থিতি সামাল দিতে বলে ডিভোর্স পেপার পানি পড়ে ছিঁড়ে গেছে। এখন তো আদ্র ভাইয়া ডিভোর্স দিতে পারবে না। ভাইয়ার কি আর ডিভোর্স হবে না? সৃষ্টির কথা শুনে জামান সাহেব রাগী কণ্ঠে বলে উঠে, একটা ডিভোর্স পেপার ছিঁড়ে গিয়েছে তো কি হয়েছে? আমি কালকে উকিলকে বলবো নতুন কাগজ তৈরি করতে। আদ্রিয়ান আর মালিহার ডিভোর্স অবশ্য হবে। জামান সাহেবের কথা শুনে শার্লিন বেগম বলে, আবার নতুন করে ডিভোর্স পেপার তৈরি করার কি দরকার? ও মেঘ যখন এই বাড়ি ছেড়ে আর আদ্রর জীবন থেকে চলেই গেছে, তখন আর ডিভোর্স দেওয়ার কি দরকার? যদি ভবিষ্যতে টাকার লোভে ও আবার আদ্রর বউয়ের অধিকার নিয়ে এই বাড়িতে আসে, তখন ডিভোর্স দিয়ে দিলেই হবে। এখন আর এইসব ঝামেলা করার প্রয়োজন নাই। শার্লিন বেগমের কথায় সম্মতি জানায় আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, আব্বু, আম্মু যা বলেছে তার সঠিক। মালিহা যখন একবার বাড়ি ছেড়ে চলে গেছে, তখন আর ডিভোর্স দেওয়া প্রয়োজনই বা কি? তবে বিয়ের সময় যে কাবিন ধার্য করা হয়েছিল তার সম্পূর্ণ টাকা ওকে দেওয়া হবে। খুব শীঘ্রই আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব। এখন ডিভোর্সের বিষয় নিয়ে আর কথা না বাড়ায়। আদ্রিয়ানের কথা শুনে জামান সাহেব তার রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকলে আদ্রিয়ানের রুমে বসে কিছু সময় আড্ডা দেয়। এরপর রাত 11টার সময় সকলে তাদের রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ান ও তার রুমের দরজা আর লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে মেঘ রাত 7টার দিকে তার রাতের খাবার রান্না করে এখন সে বই নিয়ে টেবিলে বসে আছে। যদিও মেঘের এডমিশন টেস্ট শেষ, কাল তার ভর্তি। রাত জেগে এত সময় পড়ার প্রয়োজন নাই, তবে যদি অগ্রিম কিছু পড়া শেষ করে রাখে তবে তা ভালোই হবে। আর কাল ভর্তি হলে পরশু থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তখন পড়াশোনার চাপ বেড়ে যাবে, যার জন্য কিছু অধ্যায় এখন পড়ে নিতে পারলে ভবিষ্যতে পড়ার চাপ কমে যাবে। রাত 11:10 জামান সাহেব তার রুমে পায়চারি করছে। আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স হয়নি, এইটা মূলত তার অশান্তির মূল কারণ। মেঘ এখন আদ্রিয়ানের স্ত্রী, ইসলামী শরীয়তে বা আইনিভাবে তাদের তালাক হয়নি। তালুকদার বাড়ির সকল চায় মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স না হোক, তারা একসাথে সংসার করুক। কিন্তু এইটা কি কখন সম্ভব? আদ্রিয়ান কি মেঘকে কোনে দিন তার বউ হিসাবে মেনে নিবে? আর 1 সপ্তাহ পর আদ্রিয়ান আমেরিকায় চলে যাবে তার কেরিয়ার সেটেল করার জন্য। বাংলাদেশে কবে ফিরবে তার কোনে ঠিক নাই। আর আমেরিকায় থাকা অবস্থায় যদি আদ্রিয়ান কোনে নারীকে পছন্দ করে বিয়ে করে ফেলে, তখন মেঘের কি হবে? মেঘ তো তার স্ত্রী। আর মেঘ কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে? ডক্টরি পড়া শেষ করে মেঘ ডক্টর হবে। ডক্টর হয়ে চাকরি করবে, এইটা জামান সাহেব চাই। কিন্তু এর জন্য কি মেঘ কখন বিয়ে করবে? ওর কি স্বামীর সংসার করার স্বপ্ন থাকতে পারে না? সারা জীবন কি মেঘ একাই থাকবে? যদিও মেঘ অনেক স্ট্রং, তবে বর্তমান সমাজে নারীর চলার জন্য একজন পুরুষের সহায়তা অবশ্যই প্রয়োজন। আর জামান সাহেব নিশ্চয়ই চিরকাল বেঁচে থাকবেন না। উনি মারা যাওয়ার পর মেঘকে কে আগলে রাখবে? ভবিষ্যতে যদি মেঘের বিয়ে কি করে হবে, যদি তার সাথে আদ্রিয়ানের ডিভোর্স না হয়? স্বামীর থেকে তালাক না নিয়ে অন্য পুরুষকে বিয়ে করা কি উচিত? এইটা কি অন্যায় বা অপরাধ হবে না? যতই হোক আদ্রিয়ান তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। ছোটবেলায় বাধ্য হয়ে বিয়ের ঘটনায় মেঘ আর আদ্রিয়ান দুইজনের জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু তাদের ভবিষ্যতে নষ্ট হতে জামান সাহেব দিবে না, কখন না। 7 দিনের মধ্যে হয়তো ডিভোর্স পেপার রেডি হওয়া সম্ভব নয়, তবে তাদের ডিভোর্স ভবিষ্যতে হলে ও হবে। মেঘের পড়াশোনা শেষ হলে আদ্রিয়ানের সাথে মেঘের ডিভোর্স হবে।
ডিভোর্সের পর নতুন করে মেঘকে বিয়ে দিবেন উনি, একজন যোগ্য পায়ের হাতে মেঘকে তুলে দিবেন। তবে মেঘ এখন জানবে তার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে গেছে, আদ্রিয়ান তার ইচ্ছায় ডিভোর্স পেপারে সাইন করছে। এইটা মিথ্যা হলে ও জামিন সাহেব চায় মেঘ এটাই সত্যি বলে জানুক। ডিভোর্সের কথা শুনে মেঘ আদ্রিয়ানকে প্রচুর ঘৃণা করবে, তার স্মৃতি মনকে মুছে ফেলবে। মেঘ শুধু তার পড়াশোনা আর কেরিয়ারের কথা ভাববে। আর আদ্রিয়ান কখন জানবে না মেঘ তার বউ। মেঘের পরিচয় যাতে কখন আদ্রিয়ানের সামনে না আসে এই চেষ্টাই জামান সাহেব করবেন। জামান সাহেব তার পকেট থেকে ফোন বের করে মেঘকে কল করে। মেঘ এখন টেবিলে বসে পড়াশোনা করছিল, হঠাৎ করে ফোনের রিং করার শব্দ শুনে সে সেই দিকে তাকায়। ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে মেঘ ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম বড় আব্বু। জামান সাহেব উত্তর দেন, ওয়ালাইকুম সালাম মেঘ। ফ্ল্যাট একা থাকতে কি ভয় করছে? মেঘের যদিও কিছুটা ভয় করছিল একা থাকতে, তবে সে মিথ্যা বলে, না বড় আব্বু ভয় করছে না। আচ্ছা তুমি কেমন আছো? বড় আম্মু আর সৃষ্টি ওরা কেমন আছে? সকলে খুব ভালো আছে। আর তোমাকে ভীষণ মিস করছে সবাই। জামান সাহেব মেঘের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বলেন। এরপর উনি আদ্রিয়ানের বাড়ি ফিরার কথা মেঘকে বলে, মেঘ আজ আদ্রিয়ান বাড়িতে ফিরে এসেছে। ওহ, ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে। কাল উকিলের কাছে কাগজ জমা দিব। খুব শীঘ্রই তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে। আদ্রিয়ানের বাড়ি ফিরে আসা আর ডিভোর্স দুইটা শব্দ শুনে মেঘ চুপ হয়ে যায়। আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কথাটা বিশ্বাস হয় মেঘের। মেঘের চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে। মেঘ শান্ত হয়ে বলে, ও তোমার যা ইচ্ছা তাই কর বড় আব্বু, আমি এইসব বিষয়ে কিছু জানতে চাই না। জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে। কিন্তু উনি অপকারক। মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায় তবে সে তার ভবিষ্যৎ জীবনের উপর মনোযোগ দিতে পারবে না। এখন শুধু তার পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবা উচিত। আদ্রিয়াকে যত ঘৃণা করবে তত মেঘ তার কেরিয়ারের উন্নতি করবে। জামান সাহেব ফোন রেখে দেয়। এরপর উনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাত অনেক হয়ে গেছে, যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। শার্লিন বেগম মেঘকে বলা জামান সাহেবের সব কথা শুনেন, তবে কিছু বলেন না। অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারেনি, যার জন্য টেবিল থেকে উঠে পড়ে। বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে। আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ। তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না, যদিও কখন ছিল না। মেঘ সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েই দিয়েছে তখন আর তার কথা সে ভাববে না। জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে। কিন্তু উনি অপকারক। মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায় তবে সে তার ভবিষ্যৎ জীবনের উপর মনোযোগ দিতে পারবে না। এখন শুধু তার পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবা উচিত। আদ্রিয়াকে যত ঘৃণা করবে তত মেঘ তার কেরিয়ারের উন্নতি করবে। জামান সাহেব ফোন রেখে দেয়। এরপর উনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাত অনেক হয়ে গেছে, যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। শার্লিন বেগম মেঘকে বলা জামান সাহেবের সব কথা শুনেন, তবে কিছু বলেন না। অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারেনি, যার জন্য টেবিল থেকে উঠে পড়ে। বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে। আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ। তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না, যদিও কখন ছিল না। মেঘ সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েই দিয়েছে তখন আর তার কথা সে ভাববে না। আদ্রিয়ান নামক মানুষটার নাম তার স্মৃতির পাতা থেকে মুছে ফেলবে। এখন শুধু সে তার কেরিয়ার আর তার বাবার স্বপ্ন ডক্টর হওয়ার উপর মনোযোগ দিবে। প্রায় 3 দিন পর মেঘ মেডিকেলের ভর্তি হয়। এরপর থেকে তার নিয়মিত ক্লাস শুরু হয়। প্রতিদিন ক্লাস, প্রাইভেট আর বাসা, এইটাই এখন মেঘের জীবন। সারাদিন ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। এরপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 7 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল আদ্রিয়ান। তার ছুটির মেয়াদ শেষ হবার পর সে চলে যায় আমেরিকায়। তালুকদার বাড়ির সকলে তাকে থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আদ্রিয়ান কারো কথা শুনে নাই। তার কেরিয়ার তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 1 বছর পর মেঘ আর ভীষণ খুশি, কারণ সে স্কলারশিপ পেয়েছে বিদেশে যাওয়ার জন্য। ময়মনসিংহ মেডিকেলে প্রতিবছর মেধাবী স্টুডেন্টের জন্য স্কলারশিপে বিদেশে পড়ার সুযোগ থাকে। মেঘ স্কলারশিপ পেয়েছে, এখন সে পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারবে।
জামান সাহেব যখন মেঘের স্কলারশিপের কথা শুনেন তখন উনি ভীষণ খুশি হয়। তবে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে যাবে আমেরিকার কথাটা শুনে জামান সাহেব নিষেধ করে দেন মেঘকে। কারণ আমেরিকায় আদ্রিয়ান রয়েছে। জামান সাহেব যখন মেঘকে আমেরিকা যাওয়ার জন্য নিষেধ করে দেয় তখন মেঘের মন খারাপ হয়ে যায়। জামান সাহেব চায় না আমেরিকায় গিয়ে মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হোক। আদ্রিয়ান আর মেঘ দুইজনে ডক্টর, তাই ভবিষ্যতে তাদের দেখা হওয়া অসম্ভব কিছু নয়। যদিও আদ্রিয়ান মেঘকে প্রথম দেখায় চিনতে পারবে না, কিন্তু মেঘ তো পারবে। যদি একবার মেঘ আদ্রিয়ানকে দেখে তখন মেঘ কি পারবে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে, আদ্রিয়ানকে ভুলে তার পড়াশোনায় মনোযোগ দিতে? না, মেঘ পারবে না। মেঘের মন তখন সবসময় আদ্রিয়ানের কথা ভাববে, যার ফলে সে তার কেরিয়ার ধ্বংস করে দিবে। জামান সাহেব নিষেধ করে দেওয়ার পর মেঘ তাকে অনেক কিছু বুঝায়, যে সে তার বান্ধবীর বাসায় থাকবে, অন্য কোথাও যাবে না, শুধু হাসপাতাল আর বাসা। প্রায় 9 দিন পর জামান সাহেব মেঘকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয়, কারণ মেঘ তার বান্ধবীর বাসায় থাকবে বলে। আর মেঘ খুব শান্ত আর ভদ্র মেয়ে, কোথাও ঘোরাঘুরি করার অভ্যাস তার নাই। আর আমেরিকা অনেক বড় শহর, সেখানে হাজার হাজার হাসপাতাল রয়েছে। আদ্রিয়ান আর মেঘের দেখা নাও হতে পারে, আর মেঘ জানে যে আদ্রিয়ানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। তাই আদ্রিয়ানের সাথে যদি তার দেখাও হয় তবে আদ্রিয়ানের থেকে দূরে থাকবে, তাকে ইগনোর করবে। মেঘের আত্মসম্মান বোধ রয়েছে। আমেরিকায় মেঘ তার বান্ধবী আবিহার বাসায় থাকবে। মেঘের পাশের ফ্ল্যাটে যে মেয়ে থাকত তার নামই ছিল আবিহা। আবিহা আর তার পরিবার বাংলাদেশে থাকত, তবে গত 6 মাস আগে তারা আমেরিকায় চলে গেছে, কারণ আবিহার বাবার ব্যবসার জন্য তাদের সেখানে থাকতে হবে। তবে এই কয়েকদিনের মধ্যে আবিহা আর মেঘ খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, যেহেতু তারা সমবয়সী আর একই ফ্ল্যাটে থাকত। তবে আবিহা আমেরিকা যাওয়ার পর মেঘ আর তার মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়, কিন্তু তারা নিয়মিত ফোনে কথা বলতো, মেসেজ করত একে অপরকে। মেঘের স্কলারশিপের কথা শুনে আবিহা অনেক খুশি হয়, তাকে অভিনন্দন জানায়। মেঘ যখন কোথায় থাকবে বলে চিন্তা করছিল তখন আবিহা তাকে তার বাসায় থাকার কথা বলে। মেঘ প্রথমে রাজি হয়নি এমন করে অন্যর বাসায় থাকার ব্যাপারে, কিন্তু আবিহার বারবার বলায় সে রাজি হয়ে যায়। আজ বৃহস্পতিবার মেঘ আমেরিকায় যাবে। তার ব্যাগপে সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। জামান সাহেব সহ তালুকদার বাড়ির সকলে এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করছে। মেঘ সবকিছু রেডি করে তার বাসা থেকে বের হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য। মেডিকেলে ভর্তি হওয়ার পর মেঘ আর কখনো তালুকদার বাড়িতে যায়নি। তবে সৃষ্টি, শার্লিন বেগম আর নীলিমা বেগম মাসে 1-2 বার এসে তাকে দেখে যেত। জামান সাহেব প্রতি সপ্তাহে অবশ্যই আসত, আর ফোনে সকলের সাথে যোগাযোগ ছিল তার। গাড়িতে বসে আছে মেঘ, তখনই তাকে কল দেয় আবিহা। মেঘ কল রিসিভ করে। অপর পাশ থেকে আবিহা বলে উঠে, মেঘ তুই কি রওনা দিয়েছিস? গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছি, বিকাল দিকে ফ্লাইটে উঠব। কিন্তু বিমানবন্দর থেকে আমাকে রিসিভ করবে কে? তোকে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেব, হয় কারণ আসবে, না হয় অন্য কেউ। ওকে ওকে, সাবধানে আসবি। আর প্রথমবার বিমানে উঠছিস বলে ভয় পাবি না কিন্তু। মেঘ আর কিছু সময় আবিহার সাথে কথা বলে। কাল আবিহার এনগেজমেন্ট, তার বিয়ে হবে কারান নামের একজনের সাথে। কারান আর আবিহা একই রিসেন্টে হবে, যার জন্য তাদের পরিবার রিসেন্টও অবস্থান করছে। কারান, তার বাবা, মা আর তার ফুফাতো ভাই এক বাসায় থাকে। কিন্তু কারানের এই ফুফাতো ভাই আর কেউ না, বরং আদ্রিয়ান রোদেয়ান। আর জামান সাহেব হলেন কারানের ফুফা, শার্লিন বেগম তার ফুপি। জামান সাহেব আর কারানের বাবার মধ্যে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তবে শার্লিন বেগম তার ভাইয়ের সাথে নিয়মিত কথা বলে, আর আদ্রিয়ান যখন রাগ করে বিদেশে যাওয়ার জেদ ধরে তখন উনি আদ্রিয়ানকে তার মামার বাসায় পাঠিয়ে দেন। কারানের মা বাবা মেঘের বিষয়ে কিছু জানেন না, কারণ শার্লিন বেগম তাদের কিছু বলেন না মেঘের বিষয়ে। তারা এত বছরের মধ্যে কখন বাংলাদেশে আসেনি, তাই মেঘকে তালুকদার বাড়িতে দেখেনি। আদ্রিয়ানের বিয়ের ব্যাপারটা শার্লিন বেগম লুকিয়ে রাখছে। তারা শুধু জানে আদ্রিয়ান পড়াশোনার জন্যই আমেরিকা গিয়েছে। মেঘের সাথে কথা বলা শেষ করে আবিহা ফোন রাখে। এয়ারপোর্টে থেকে মেঘকে রিসিভ করতে কাকে পাঠানো তাই ভাবছে। কারান সহ বাড়ির সকলে বিয়ে কাজে বিজি, যদিও তাদের বিয়ের সকল দায়িত্ব ইভেন্ট ম্যানেজারকে দেওয়া হয়েছে। আবিহা নিজে গিয়ে ও মেঘকে রিসিভ করতে পারবে না। আবিহা চিন্তা এই নিয়ে দুশ্চিন্তা করছিল। আদ্রিয়ান রিসেন্টে বরাদ্দকৃত রুমে বসেছিল।
কারানের বিয়ের জন্য হাসপাতাল থেকে কিছুদিনের লিভ নিয়েছে। আদ্রিয়ান তার ল্যাপটপে ডক্টরি রিলেটেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখছিল। তখনই তার রুমে আসে আবিহা। আদ্রিয়ান আবিহাকে দেখে ল্যাপটপ রেখে আবিহার দিকে তাকিয়ে বলে, আবিহা, তুমি হঠাৎ আমার রুমে? আবিহা সাধারণ খুব একটা আদ্রিয়ানের সাথে কথা বলে না, কারণ আদ্রিয়ান রাগী আর গম্ভীর হয়ে থাকে, যার কারণে আবিহা তাকে ভয় পায়। আর আদ্রিয়ান সবসময় তার কাজ, হাসপাতাল আর ডক্টরি নিয়ে বিজি থাকে, যার কারণে আবিহার সাথে খুব একটা কথা হয়নি তার। আবিহা কিছুটা ইতস্ততা নিয়ে বলে, আসলে আদ্রু ভাইয়া, আপনি কি বিকালে ফ্রি থাকবেন? বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আমার এক বন্ধু পড়াশোনা করার জন্য আমেরিকায় আসবে। ওকে বিমানবন্দর থেকে রিসিভ করতে হবে, আমিই যেতাম, কিন্তু বিয়ের সকল কাজের জন্য যেতে পারছি না। যদি আপনি একটু ওকে রিসিভ করে নিয়ে আসতেন। আবিহার কথায় আদ্রিয়ান সম্মতি দেয়। আদ্রিয়ান বলে, ওকে, নো প্রবলেম। বিকালে আমি ফ্রি থাকলে অবশ্যই তোমার বন্ধুকে এয়ারপোর্টে থেকে রিসিভ করে নিয়ে আসব। আবিহা খুশি হয়ে যায়। আবিহা ছোট করে বলে, ধন্যবাদ আদ্রু ভাইয়া। আবিহা আদ্রিয়ানের রুম থেকে চলে যায়। আদ্রিয়ান আবার তার কাজে মনোযোগ দেয়। অন্যদিকে মেঘ বিমানবন্দরে পৌঁছে যায়। তালুকদার বাড়ির সকলে সেখানে অপেক্ষা করছে তার জন্য। মেঘ সবার সাথে কথা বলে তাদের থেকে বিদায় নেয়। জামান সাহেব মেঘের মাথায় হাত রেখে তাকে দেয়া করে। শার্লিন বেগম ও মেঘকে বিভিন্ন সুরা পরে ফু দেয়। মেঘ সবার থেকে বিদায় নেওয়া শেষে বিমানে উঠে পড়ে। মেঘ বিমানে উঠার পর আবিহা তাকে মেসেজ দেয় আমেরিকার এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তার ভাসুর আন যাবে। আদ্রিয়ান রেদোয়ান, শর্ট ফর্ম আন। ডক্টর আন বা এয়ার, এই দুইটা নামেই সকলে তাকে চিনে, যার জন্য আবিহা এই নামই বলে। মেঘ মেসেজটা দেখে সাইলেন্ট করে রাখে, যেহেতু সে বিমানে উঠেছে। বিকাল প্রায় 4:30। দীর্ঘ 7 ঘন্টা পর ফ্লাইটে করে মেঘ আমেরিকায় পৌঁছায়। মেঘ বিমান থেকে নেমে বিমানবন্দরের ভিতরে যায়। প্রথমবার বিমানে উঠার কারণে তার মধ্যে কিছুটা ভয় কাজ করছিল। বিমানবন্দরের আশেপাশে সকল মানুষ বিদেশি, সকলে সাদা চামড়ার মানুষ। মেঘের মনে পড়ে তাকে রিসিভ করার জন্য আন নামে একজন আসবে। মেঘ বিমানবন্দর থেকে বাহির হয়ে খুঁজতে থাকে। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে তার নজর যায়, যে পিছনের দিকে পিঠ করে ফোনে কথা বলছে, যার বয়স আনুমানিক 26 বা 27 বছর হবে। মেঘ এগিয়ে যায় তার কাছে। মানুষটার চুল সহ দৈহিক গঠন দেখে বাঙালি মনে হচ্ছে তার। মেঘ তার পিছনে দাঁড়ায়, এরপর শান্ত হয়ে বলে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? মেঘের শীতল কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা মানুষটা তার দিকে ফিরে তাকায়। মেঘ অবাক হয়ে বলে, আপনি? আমেরিকার বিমানবন্দরে দাঁড়িয়ে আছে মেঘ। দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির শারীরিক গঠন আর জামাকাপড় দেখে তার বাঙালি মনে হয়। আবিহা হয়তো তাকে রিসিভ করার জন্য এই লোককে পাঠিয়েছে। মেঘ এগিয়ে যায় আগন্তুক মানুষটার কাছে। সে পিছনে ফিরে ফোনে কার সাথে জেনা কথা বলছে। মেঘ তার পিছনে গিয়ে দাঁড়ায়, মনের মধ্যে সংকোচ নিয়ে। উল্টো দিকে ঘুরে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? মেঘের কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা ব্যক্তি ফোনে কথা বলা থামিয়ে দেয়। ফোন কথা বলা বন্ধ করে মেঘের দিকে ঘুরে তাকায়। মেঘ তার সামনে থাকা ব্যক্তির মুখ দেখে কিছু সময় তাকিয়ে থাকে। মেঘের এমন তাকিয়ে থাকা দেখে সামনে থাকা ব্যক্তি বুঝতে পারে মেঘ তাকে চিনতে পারেনি। লোকটা তার মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে, হাই মেঘ, আমি কারান, আবিহার হবু বর। আবিহার কথা শোনা মাই মেঘের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। তার মানে আবিহার হবু বরকে মেঘকে রিসিভ করার জন্য পাঠিয়েছে আবিহা। মেঘ তার মুখে মিষ্টি হাসি বজায় রাখে আর বলে, আসসালামু আলাইকুম কারান ভাইয়া। কারান প্রথমে হাই বলেছিল, কিন্তু মেঘ তাকে সালাম দিয়েছে দেখে সে তার উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম মেঘ। মেঘের মনে পড়ে আবিহা বলেছিল আন নামে কেউ একজন তাকে রিসিভ করবে, কিন্তু উনি তার নাম কারান বলছে কেনা? মেঘ কারানকে জিজ্ঞেস করে, আবিহা না বলেছিল আন নামের কেউ একজন আমাকে রিসিভ করতে আসবে, কিন্তু আপনার নাম তো কারান। মেঘের কথায় সম্মতি জানায় কারান। কারান বলে, তোমাকে রিসিভ করার জন্য আনের আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর কিছু জরুরি কাজ পড়ে যায়, যার জন্য আসতে পারেনি। আবিহা তোমাকে পরে ফোন বা মেসেজ করে জানায়নি যে তোমাকে রিসিভ করার জন্য আমি আসব। কারানের কথা শুনে মেঘ তার ফোনের কথা মনে পড়ে। বিমানে উঠার পর তার ফোন বন্ধ করে রেখেছিল। মেঘ তার ফোন অন করে। অন করার সঙ্গে সঙ্গে তার ফোনে আবিহার মেসেজ আসে।
আবিহা মেসেজ করে বলে দিয়েছে যে মেঘকে রিসিভ করার জন্য আর নয় বরং কারান আসবে। আর কারানের কিছু ছবি আবিহা তাকে সেন্ড করেছে, যাতে বিমানবন্দরে এত লোকের ভিড়ে কারানকে খুঁজতে অসুবিধা না হয়। মেঘ কারানের ছবির দিকে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়ানো লোকটার কথায় আবিহা মেসেজে বলেছে। মেঘ কিছুটা অপরাধী সূচক কণ্ঠে বলে, সরি কারান ভাইয়া, বিমানে উঠার পর ফোন বন্ধ করে রেখেছিলাম আমি, যার জন্য আবিহার মেসেজ সিন করতে পারি নাই। সব দোষ আমার। কারান মেঘের এমন অপরাধী সূচক কণ্ঠ শুনে শব্দ করে হেসে উঠে। কারান মেঘকে বলে, ওহ মেঘ, এখানে সরি বলার কি আছে? আর বিমানে ফোন সাইলেন্ট বা বন্ধ করে রাখতে হয়, এই নিয়ম। আচ্ছা এখন চল বাড়ি ফিরা যাক, আবিহা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। কারানের ব্যবহারে মেঘ মুগ্ধ হয়। কারান বেশ হাসি খুশি মেজাজের লোক, তার ব্যবহার ভীষণ সুন্দর। মেঘের সাথে কিছুক্ষণের পরিচয়ে বেশ ভালো বন্ধুর মতো সম্পর্ক পড়ে উঠেছে। আবিহার জন্য তার পরিবার যোগ্য একজন মানুষকে পছন্দ করছে, যা মেঘ বুঝতে পারে। কারানের মতো এমন স্বামী যার ভাগ্য থাকবে, সে ভীষণ সুখী হবে। সত্যি আবিহা ভাগ্যবতী। তবে সবার ভাগ্য মনে হয় এত ভালো হয় না। সকলে স্বামী হিসাবে এমন যত্নশীল মানুষ পায় না, কিন্তু নারী মেঘের মতো কপাল পোড়াও হয়। বিমানবন্দর থেকে ফিরে আসার সময় জামান সাহেব তার জরুরি কিছু কাজ আছে বলে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে যান। শার্লিন বেগম, সৃষ্টি সহ তালুকদার বাড়ির সকলে গাড়ি করে বাসায় ফিরে যায়। জামান সাহেব গাড়ি থেকে নেমে অন্য একটা রিকশা ভাড়া করেন। প্রায় 5 মিনিট পর রিকশা গিয়ে থামে একটা কবরস্থানের সামনে। জামান সাহেব রিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করেন। এরপর কবরস্থানের ভিতর প্রবেশ করেন, ধীরে ধীরে হেঁটে এগিয়ে যান একটা কবরের কাছে। জামান সাহেবের দাঁড়িয়ে থাকা কবরের সামনের দেয়ালে খোদাই করে লেখা রয়েছে, মৃত সাদাত সাহেব, পেশায় একজন ব্যবসায়ী। সাদাত সাহেব এই মানুষটা অন্য কেউ না, উনি মেঘের বাবা, জামান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ আর প্রিয় বন্ধু। সাদাত সাহেবের মৃত্যুর আজ প্রায় 8 বছর পূরণ হয়েছে। জামান সাহেব কবরের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার চোখ পানির ফোঁটায় ছলছল করছে। যদিও জামান সাহেব তার চোখের পানি গড়িয়ে পড়তে দেন না, কারণ পুরুষ মানুষের কান্না করতে হয় না। জামান সাহেব নিচু হয়ে হাঁটু গেড়ে বসে যায় কবরের মাটির কাছে। হাত দিয়ে স্পর্শ করে তার বন্ধুর কবরের মাটি, এরপর তার মনের গহীনে লুকিয়ে থাকা কিছু অব্যক্ত কথা বলে উঠে। জানিস সাদাত, আজ তোর মেয়ে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকায় গিয়েছে। ডক্টরি নিয়ে মেডিকেলে পড়াশোনা করছে ও। ভীষণ মেধাবী ছাই। মেডিকেল কলেজের শত শত ছাইয়ের মধ্যে তোর মেয়ে সবার প্রথম হয়েছে। পড়াশোনায় খুব মনোযোগ ওর, বড় হয়ে তোর স্বপ্ন পূরণ করতে চাই, ডক্টর হতে চাই। আচ্ছা কি অদ্ভুত তাই না, তোর সেই 14 বছরের বাচ্চা ছোট মেঘ আজ কত বড় হয়ে গেছে। ওর বর্তমান বয়স 22 বছর। কত তাড়াতাড়ি দিন আর বছর অতিক্রম হয়ে যায় তাই না? জামান সাহেব আর বলে উঠে, মেঘের বয়স যখন 14 বছর, তখন ওর সাথে দেখা হয় আমার ওর চাচির বাসায়। আমায় দেখে তার চাচিয়ে পিছনে লুকিয়ে পড়েছিল, প্রথম দেখেছিল তাই চিনতে পারেনি। আমি যখন ওর ভীতু আর ভয়ার্ত চেহারা দেখেছি, ভীষণ মায়া কাজ করছে ওর প্রতি, যার জন্য ওকে আমার বাড়িতে নিয়ে আসি। তবে আদ্রিয়ানের সাথে ওর বিয়ে আমি কখন দিতে চাই না, কিন্তু তখন পুলিশ আর ওর চাচির নোংরা ষড়যন্ত্রের কারণে বাধ্য হয়েছিলাম। তবে এই ভুলটা করে মেঘের জীবন আমি ধ্বংস করে দিয়েছি। আদ্রিয়ানকে মেঘ কখনো দেখিনি, তবুও ওর প্রতি মেঘের মনে ভালোবাসা জন্ম নিয়েছে। আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাই না। তবে বাবা হিসাবে অপারগ ছিলাম আমি। তবে তুই চিন্তা করিস না, আমার ভুল সংশোধন করে নিব আমি। মেঘের পড়াশোনা শেষ করে ওর সাথে অন্য কারো বিয়ে দিব। দেখবি খুব সুখী হবে তোর মেঘ। তবে একটাই আফসোস থেকে গেলা, মেঘকে আমি তালুকদার বাড়ির পুইবধূ রূপে দেখতে পারলাম না। এই তালুকদার বাড়ির বড় গিন্নি হিসাবে মেঘের সম্মান ফিরিয়ে দিতে পারলাম না রে। মেঘকে যদি আদ্রিয়ান ভবিষ্যতে বউ হিসাবে মেনে নিত, কত ভালো হতো তাই না? আচ্ছা তুই বল, আমেরিকায় গিয়ে কি মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হবে? আমার পাষাণ ছেলেটা কি নিষ্পাপ মেঘের প্রেম পড়বে? মেঘ কি সত্যি কখন তালুকদার বাড়ির বড় বউ হবে? কারানের সাথে গাড়ি করে আমেরিকার রিসর্টে গিয়ে পৌঁছায় মেঘ, যেখানে আবিহা আর কারানের বিয়ে হবে। মেঘ আর কারান গাড়িতে বসে অনেক কথা বলছে। সত্যি কারান মানুষটা ভীষণ হাসি খুশি আর ভদ্র। রিসর্টের সামনে গাড়ি এসে থামে, মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সামনে থাকা বাড়ির উপর তার চোখ, সাজসজ্জা আর ডিজাইন দেখে মনে হচ্ছে এইটা বাড়ি নয় বরং রিসর্ট। মেঘ কারানকে প্রশ্ন করে,
কারণ ভাইয়া এটা বাড়ি নয় বরং রিসর্টই মনে হচ্ছে। আমরা রিসর্টে কেনে আসলাম, আবিহা আর আমার বিয়ের একসাথে এই রিসর্টে হবে, যার জন্য সম্পূর্ণ রিসর্ট বুক করা হয়েছে। ও হোকে। মেঘ আর কারণ আর কথা বাড়ায় না, তারা রিসর্টের ভিতরে চলে যায়। বাহির থেকে রিসর্টটা যতটা সুন্দর মনে হচ্ছে, ভিতর থেকে তা আরও বেশি সুন্দর। আমেরিকার রিসর্ট বলে কথা, সাজসজ্জা আর ডিজাইন অবশ্যই উন্নত হবে। মেঘ বাড়ির ভিতরে প্রবেশ করে দরজা দিয়ে ভিতরে ঢুকে। আবিহা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে, সে ছুটে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘ ও এতদিন পর তার বন্ধুকে দেখে আবেগপ্রবণ হয়ে যায়, তাই আবিহাকে জড়িয়ে ধরে। আবিহা বলে, মেঘ তুই জানিস তোকে আমি কত মিস করেছি। আমেরিকা চলে আসার পর তোর কথা সবসময় মনে পড়তো। আই মিস ইউ মাই বেস্ট টু। মেঘ ও আবিহাকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ টু আবিহা। তুই চলে আসার পর ফ্ল্যাটে আমার একা একা লাগতো, কারো সাথে কথা বলার সুযোগ ছিল না। তবে এখন কিন্তু এত তাড়াতাড়ি আমি যাব না, তোর বিয়ের সব অনুষ্ঠানে এনজয় করব। আমার বেস্ট টুর বিয়ে বলে কথা, তুই যেতে চাইলে ও তোকে যেতে দিবে না। যতদিন না পড়াশোনা শেষ হবে ততদিন তুই আমার সাথে থাকবি। এরপর তোকে ও আমেরিকা কোণে রাজপুত্রের সাথে বিয়ে দিয়ে এখানেই আমার কাছে রেখে দিব। বিয়ের কথা শুনে মেঘের মুখে ফ্যাকাশে হয়ে যায়। স্মৃতির পাতায় আদ্রিয়ান নামক নামটা আবার ধরা দেয়। বিয়ে শব্দটা কি সত্যি মেঘের জীবনে আছে? সংসার, স্বামী সুখ, এইসব সকল নারীর ভাগ্য থাকে, আর মেঘের ভাগ্য তো অবশ্যই নাই। মেঘকে এমন অন্যমনস্ক হতে দেখে আবিহা বলে, আচ্ছা এখন চল তোর রুমে যায়। অনেক সময় বিমানে জার্নি করার কারণে তুই হয়তো টায়ার্ড ফিল করছিস। আবিহার কথায় মেঘ সম্মতি জানায়, সত্যি তার এখন বিশ্রাম দরকার। আমেরিকায় আসবে বলে কাল সারারাত ঘুম হয়নি তার। আর সকাল থেকে ব্যাগ গুছিয়ে রাখা সহ ফ্ল্যাটে করে এতক্ষণ আসার কারণে সারাদিনে একবার ও ঘুমাতে পারেনি। মেঘে আর আবিহা সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, আর কারণ মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। তার বন্ধুকে পেয়ে তাকে ভুলে গেছে, বেচারা কারণ কি আর করবে। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর সে ও তার রুমে চলে যায়। অন্যদিকে আমেরিকার এমসিসি হাসপাতালে ওটির মধ্যে অপারেশন করে যাচ্ছে আদ্রিয়ান। বিকালে তার মেঘকে রিসিভ করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে হাসপাতাল থেকে কল আসে ইমার্জেন্সি সেখানে যেতে, অপারেশন করতে হবে। খুব জরুরি প্রয়োজন এখন তার হাসপাতালে। আদ্রিয়ান আর কি করবে, বাধ্য হয়ে হাসপাতালে চলে আসে। তবে আসার সময় কারণে বলে মেঘকে রিসিভ করে বাড়ি নিয়ে যেতে। তার জরুরি অপারেশন রয়েছে, যার জন্য সে যেতে পারবে না। প্রায় 5 মিনিট পর অপারেশন শেষ করে রুটি থেকে বের হয়ে আসে আদ্রিয়ান। এরপর কিছু সময় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্য তার কেবিনে চলে যায়। কেবিনের দরজা খুলে ভিতর প্রবেশ করে আদ্রিয়ান। তার সাথে কিছু জুনিয়র ডক্টর ছিল, তাদের সকলে কেবিনে গিয়ে বিশ্রাম নিতে বলে আদ্রিয়ান। আদ্রিয়ান তার গায়ে পরিহিত এরফরন আর হাতে থাকা সেফটি গ্লাভস খুলে ফেলে। আদ্রিয়ান যখন তার গায়ে টি শার্ট খুলতে যাবে, তখনই পিছন থেকে তাকে কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ করে এমন শক্ত করে জড়িয়ে ধরায় আদ্রিয়ান কিছুটা থমকে যায়। পিছনে থাকা নারীর হাত ধরে এক ঝটকায় তার থেকে দূরে সরিয়ে দেয় আদ্রিয়ান। আদ্রিয়ান পিছনে ঘুরে দেখে তার সামনে জিয়া দাঁড়িয়ে আছে। জিয়াই যে তাকে এতক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল তা সে বুঝতে পারে। সাথে সাথে তার মাথা গরম হয়ে যায়, রাগান্বিত কণ্ঠে বলে উঠে, হোয়াট ননসেন্স জিয়া, তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকবে তুমি, এমন হুটহাট করে জড়িয়ে ধরা আমার পছন্দ নয়। এক কথা কি 10 বার বললে ও শুনতে পাও না? আদ্রিয়ান কথাটা ধমকের সুরে বলে উঠে। জিয়া কিছুটা ভয় পেয়ে যায় আদ্রিয়ানের রাগান্বিত কণ্ঠ শুনে, সে ভারাত কণ্ঠে বলে উঠে, আদ্রিয়ান কাম অন, তুমি এত রাগ করছো কেনা? আমরা তো একে অপরের বন্ধু, তাই না? বন্ধুকে জড়িয়ে ধর অপরাধের কিছু নয়। আমেরিয়ায় এটা নর্মাল বিষয়। আদ্রিয়ানের রাগটা দ্বিগুণ বেড়ে যায় জিয়ার কথা শুনে। আদ্রিয়ান বলে, আমেরিকায় বিষয়টা নর্মাল হলে আমার কাছে নর্মাল নয়। আমরা বন্ধু, কিন্তু বন্ধু হলেই যে সবসময় জড়িয়ে ধরতে হবে এটা কোথায় লেখা আছে? আর আমি মায়ে অপারেশন শেষ করে এসেছি, এখন আমার শরীরে কত জীবাণু ব্যাকটেরিয়া রয়েছে। তুমি আমাকে জড়িয়ে ধরার কারণে যদি তোমার ইনফেকশন হয় তখন কি হবে? আদ্রিয়ানের কথা শুনে জিয়া বেহায়ের মতো বলে উঠে, তোমার কি আমাকে নিয়ে টেনশন হচ্ছে আদ্রিয়ান? জাস্ট শাট আপ জিয়া। ডক্টর হয় আমি, সকলের শরীর স্বাস্থ্যর বিষয়ে খেয়াল রাখতে হয় আমার। আজ তুমি ছাড়া যদি অন্য কোনো মানুষ আমার কাছে আসো তাকে ও এই কথাই বলতাম। আদ্রিয়ানের এমন স্পষ্ট জবাব শুনে জিয়া মুখ চুপসে যায়। জিয়া কথা ঘুরানোর চেষ্টা করে বলে, আদ্রিয়ান তুমি রাগ করছো কেনা?
আচ্ছা এসব বাদ দাও, চলো নিচে ক্যান্টিনে যাই। ভীষণ ক্ষুধা লাগছে আমার, একসাথে খাবার খেয়ে আসি। জিয়ার কথার উত্তর আদ্রিয়ান ছোট করে জবাব দেয়, আমার ক্ষুধা লাগছে না জিয়া, আর এখন বিকালে কিছু অভ্যাস আমার নাই। তোমার ক্ষুধা লাগলে একা গিয়ে খেয়ে আসো। জিয়াকে আর কথা বলার সুযোগ দেয় না আদ্রিয়ান। টেবিলের উপর থেকে এফরন নিয়ে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। জিয়ার আগে দাঁত কটমট করে সেখানে দাঁড়িয়ে থাকে। বিকাল 5টায় রিসর্টের বরাদ্দকৃত এক রুমে বসে আছে মেঘ। সারাদিন জার্নি করার পর তার শরীর ভীষণ ছিল, যার সে এতক্ষণ ঘুমিয়েছিল। তবে খুব বেশি ঘুম হয়নি, এই 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছে। মেঘ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ওয়াশরুম থেকে সামান্য ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে আসে। আবিহার সুর বাড়ির কারো সাথে তার পরিচয় বা দেখা হয়নি, তারা যেহেতু একই রিসেন্ট থাকবে তাহলে দেখা অবশ্যই হবে। মেঘ রুমে বসে বর হচ্ছিল, যার জন্য সে রুম থেকে বের হয়ে বাহিরে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে ড্রয়িং রুমের কাছে যায়, সেখানে আবিহার শাশুড়ি আদ্রিয়ানের মামি ফারহানা বেগম বসে আছেন। তার সাথে রয়েছে তার কয়েকজন আত্মীয়, যাদের দেখে মনে হলো তারা আমেরিকান। ফারহানা বেগম সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি কথা বলা বন্ধ থামিয়ে দেন, এরপর হাতের ইশারায় তাকে কাছে ডাকে। মেঘ এগিয়ে যায় তার কাছে। ফারহানা বেগম বলে, তুমি মেঘ তাই না? আবিহার বন্ধু, বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে এসেছো? ফারহানা বেগম কথা শুনে মেঘ প্রথমে তাকে সালাম দেয়, এরপর বিনয়ের সাথে বলে, জি আন্টি, আমি মেঘ, আবিহার বন্ধু। ফারহানা বেগম সালামের উত্তর নেয়। ফারহানা বেগম তার মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে, আবিহা তোমার কথা বলেছিল কাল। তুমি বাংলাদেশে থেকে এসেছো, তার মানে তুমি আমার দেশের লোক, তুমি অতিথি হও এই বাড়ির। আর তুমি দাঁড়িয়ে আছে কেনা সোফায় বসা। মেঘ অন্য সব আত্মীয়দের সাথে সোফায় বসে। ফারহানা বেগম সকলের সাথে মেঘের পরিচয় করিয়ে দেয়। মেঘ সত্যি ফারহানা বেগমের ব্যবহার দেখে মুগ্ধ হয়, কত সুন্দর করে মিষ্টি করে কথা বলেন উনি। আর ভীষণ হাসি খুশি মেজাজের মানুষ, কারণ মনে হয় এই স্বভাব তার মায়ের কাছ থেকে পেয়েছে। যেকেন কথা বলার সময় মুখে ভুবন ভুলানো হাসি বজায় রাখা। মেঘ কিছু সময় সকলের সাথে আড্ডা দেয়। সকলের সাথে কথা বলার মধ্যে ফারহানা বেগমের মনে পড়ে উনি ফ্রিজে কেক আর মিষ্টি জাতীয় কিছু খাবার রেখেছিলেন, আত্মীয় সহ বন্ধুদের খাওয়ানোর জন্য। আশেপাশে কোনে কাজের লোক নাই যাকে বলবে ফ্রিজ থেকে কেক নিয়ে আসতে। ফারহানা বেগমের মেঘের কথা মনে পড়ে। ফারহানা বেগম বলে, মেঘ তুমি যদি কিছু মনে না করো, তবে রান্নাঘরে ফ্রিজে কিছু কেক আর মিষ্টি রয়েছে, তা নিয়ে আসবে। আন্টি, এখানে মনে করার কি আছে, আমি এখনই নিয়ে আসছি। মেঘ সোফায় থেকে উঠে রান্নাঘরে ফ্রিজের কাছে যায়। অন্যদিকে আদ্রিয়ান তখনই বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে ফারহানা বেগম আর আত্মীয়দের দেখে দাঁড়িয়ে যায়। ফারহানা বেগম আদ্রিয়ানকে দেখে বলে, আদ্রিয়ান তুমি কোথায় গিয়েছিলে? কারণ বল, তুমি নাকি হাসপাতালে অপারেশন করতে গিয়েছ? তোমাকে না বলেছি যতদিন বিয়ে শেষ হবে ততদিন ছুটি নিতে? ফারহানা বেগমের কথা শুনে আদ্রিয়ান বলে উঠে, সরি মামি, কিন্তু অপারেশনটা খুব জরুরি ছিল। বাট এখন আর এই ভুল হবে না, কারণের বিয়ে শেষ না হওয়া অবধি আমি আর কোথাও যাব না। মনে থাকে যে না? আচ্ছা এখন রুমে যাও, সারাদিন হাসপাতালে থেকে শরীর ক্লান্ত লাগছে নিশ্চয়ই। আমি কাজের লোক দিয়ে তোমার রুমে খাবার পাঠিয়ে দিব। না মামি, এখন আর কিছু খাব না, ভীষণ ঘুম পেয়েছে, ঘুমাতে আমি। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নাও, কিন্তু ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যেও না আবার। অবশ্যই, বাই। আদ্রিয়ান কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ড্রয়িং রুম থেকে রান্নাঘরের দূরত্ব বেশ অনেকটা, তাই মেঘ আর আদ্রিয়ানের কথা শুনতে পায় না। ফ্রিজের থেকে কেক আর মিষ্টি বের করে নিয়ে আসে মেঘ, এরপর সকলের মিলে একসাথে আড্ডা দেয়। বিদেশে মানুষদের সাথে কথা বলতে মেঘ বর ফিল করে না, বরং সে নতুন মানুষের সাথে পরিচয় হয়ে তার ভালোই লাগে। রাত প্রায় 9টা। আবিহা তার রুমে বসে বিয়ের সমস্ত জিনিস পেয়ে আলমারিতে গুছিয়ে রাখছে। কালকে তার আর কারানের মেহেদি অনুষ্ঠান। আবিহার কাজ করার মধ্যে হঠাৎ করে তার কাজিনের দল রুমের ভিতর প্রবেশ করে। আবিহা সকলকে একসাথে তার রুমে আসতে দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার, তোরা সকলে একসাথে হঠাৎ আমার রুমে কেনে এসেছিস? কাজিনরা সকলের বায়না সুরে বলে উঠে, আপু, কাল কি তোমার আর কারান ভাইয়ের এনগেজমেন্ট হবে না? শুধু কি মেহেদি অনুষ্ঠান হবে? কাল কারান আর আবিহার মেহেদি অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
কিন্তু ফারহানা বেগম নিষেধ করে দেন, কারণ কারানের বাবা নির্ঝর সাহেব ব্যবসার কাজে কয়েকদিনের মধ্যেই বিদেশে চলে যাবেন। কাজটা খুব জরুরি, তাই বিয়ে অনুষ্ঠান সব তাড়াতাড়ি শেষ করতে চান উনি। আর আবিহাকে যখন তারা পাই দেখতে গিয়েছিল, তখন ফারহানা বেগম আবিহার আঙ্গুলে আংটি পরিয়ে দেন। তাই এখন আর নতুন করে এনগেজমেন্ট করার প্রয়োজন নাই। আবিহা বলে, না, কাল এনগেজমেন্ট হবে না, শুধু মেহেদি অনুষ্ঠান হবে না। তাছাড়া মা আমাকে পাই দেখার দিন আংটি পরিয়ে দিয়েছিলেন, এখন আবার এনগেজমেন্ট করার কি দরকার? কাজিনরা সকলে জবাব দেয়, কিন্তু আপু, সেটা তো ফারহানা আন্টি আংটি পরিয়ে দিয়েছে তোমাকে, কারণ ভাইয়া তো দেয়নি। আমরা চাই কারণ ভাই তোমাকে প্রপোজ করুক, তোমার হাতে ভালোবেসে আংটি পরাক। না, এখন এইটা সম্ভব নয়। মা যখন নিষেধ করেছে, এখন আর এটা সম্ভব নয়। আবিহার কোনো কথা তার কাজিনরা শুনে না, তারা তাকে জোর করতে থাকে। জেনে কারণ আর তার এনগেজমেন্ট হয়, কারণ জেনে তাকে আংটি পরিয়ে দিয়ে ভালোবাসার কথা বলে। প্রায় 1 ঘন্টা পর আবিহা রাজি হয়। কাজিনরা সকলে মিলে একটা পরিকল্পনা করে। আবিহা প্রথমে রাজি হয় না, পরে সকলে তাকে বাধ্য করে। আবিহার কাছে সকলের পরিকল্পনা খারাপ মনে হয় না। পরিকল্পনা অনুসারে আবিহা কারানের ফোনে একটা মেসেজ দেয়। মেঘ তার রুমে বসে পড়াশোনা করছিল, কালকে থেকে যেহেতু আবিহার বিয়ে তাই সে পড়তে পারবে না। মেঘ যখন পড়াশোনা করছিল তখন তার রুমের দরজায় নাড়ে কারান। মেঘ টেবিল থেকে উঠে দরজার কাছে যায়। দরজার বাহিরে কারানকে দেখে মেঘ বলে, কারান ভাই, আপনি এখানে? কিছু বলবেন? কারান বিচলিত কণ্ঠে বলে, মেঘ, তুমি আবিহাকে দেখছো? ও কোথায়? জানা না, আবিহাকে দেখিনি আমি। ও কোথায় মানে? আবিহা ওর রুমে নাই। না, আবিহাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না? কি, একটু আগে আবিহা আমায় মেসেজ দিয়েছিল ও নাকি আমার উপর রাগ করছে, তাই রিসর্ট ছেড়ে চলে গেছে। এখন যদি ওকে খুঁজে বের করে ওর রাগ না ভাঙায়, ও নাকি বিয়ে করবে না আমায়। কারানের কথা শুনে মেঘ অবাক হয়ে যায়। হঠাৎ করে আবিহার এমন করার কারণ বুঝতে পারে না সে। মেঘ বলে, কারান ভাইয়া, টেনশন করবেন না আপনি। আবিহা হয়তো কোনো বিষয়ে আপনার সাথে রাগ করেছে। রিসার্টের আশেপাশে কোথায় গিয়েছি হয়তো, আমি খুঁজে দেখছি। কারানের কথা শুনে মেঘ আবিহাকে খুঁজতে বের হয়। কারান আদ্রিয়ানকে বলে আবিহার রাগ করার বিষয়টা। কারান আর আদ্রিয়ান এখন একসাথে আবিহাকে খুঁজছে, কিন্তু অনেক সময় ধরে খুঁজে না পাওয়া পর আদ্রিয়ান বলে, কারান, তুই বরং রিসার্টের বাম পাশের দিকে খোঁজ, আর আমি ডান পাশে যাই। ওকে। আদ্রিয়ান আর কারান আলাদা হয়ে আবিহাকে খুঁজতে থাকে। অন্যদিকে মেঘ ও রিসর্টের সব জায়গায় আবিহাকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও পায়নি। তাই রিসর্ট থেকে বের হয়ে বাহিরে খুঁজতে থাকে। প্রায় 20 মিনিট পর আদ্রিয়ান একটা জায়গায় এসে পৌঁছায়। মেঘ ও ওই সেইম জায়গায় আসে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবে হঠাৎ আদ্রিয়ান দেখতে পায় সামনে অন্ধকারে এক মেয়ের ছায়া দেখা যাচ্ছে। ও মনে করে এটা আবিহা। মেঘ ও দেখে অপর পাশে এক ছেলেকে দেখা যাচ্ছে, মনে হয় এটা কারান ভাই। আবিহাকে খুঁজতে এসেছে। মেঘ এটা মনে করে এগিয়ে যায় তার কাছে। মেঘ ও অন্ধকারে পা ফেলে এগিয়ে যাচ্ছে, সামনে থাকা আদ্রিয়ান তার কাছে আসছে। মেঘ আর আদ্রিয়ান কিছু সময়ের মধ্যে একে অপরের সামনে চলে আসে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, একে অপরের মুখটা অবধি না। মেঘ সামনে থাকা মানুষটাকে কারান মনে করে কিছু বলতে যাবে, তার আগেই সে অনুভব করে তার পায়ের নিচে কিছু একটা রয়েছে, জেনে একটা সুইচের মতো। মেঘ কিছু বুঝতোর আগেই হঠাৎ করে চারপাশ আলোয় ঝলমল করে উঠে। মেঘের চারপাশে ঝলমল করছে লাল নীল বাতি আর আলোক সজ্জা, যা দেখে সে অবাক হয়ে যায়। আদ্রিয়ান ও হঠাৎ করে এমন হওয়ার কারণে অবাক হয়ে যায়। মেঘ চারপাশে দেখে সে কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে আলোর ঝলমলে তার সামনে থাকা মানুষটার উপর চোখ যায়। মেঘ সাথে সাথেই চমকে যায়, তার চোখকে সে বিশ্বাস করতে পারছে না। মেঘ শুধু তার অস্পষ্ট কণ্ঠে বলে উঠে, আদ্রিয়ান রেদোয়ান।